কিন্তু এই যে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ সংস্থা যেগুলো আছে ভারত সরকারের এবং রাজ্য সরকারের, যেসব দপ্তরগুলোর মধ্যে জড়িত, এবং তারা এই ব্যাপারে কতটুকু কি করতে পেরেছে, এবং এলাকার লোকেদের তো প্রচুর আগ্রহ আছে। আমি জানি যে আমলেরই হোক না কেন, এখন তো স্বাধীনতার পরে ৭৭ বছর পার হয়ে গেছে, তো সেখানে এই দাঁতনের এই জায়গাটা এত অবহেলিত কেন? সেটা কি বাংলার অবহেলাই এর কপালের লিখন, নাকি অন্য কিছু? বেশ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে যে পথ দিয়ে চৈতন্যদেব শ্রীক্ষেত্র গিয়েছিলেন সুবর্ণরেখা পেরিয়ে, সেই একেবারে উড়িষ্যার সীমানার দাঁতনের যে পথ, সেই পথ কিন্তু প্রাচীন একটি পথ। প্রাচীনকালে মগধ থেকে কলিঙ্গ যেতে গেলে তাম্রলিপ্ত হয়ে এই পথ ধরেই কিন্তু কলিঙ্গে প্রবেশ করতে হতো। ফলে সেই প্রাচীন পথে বৌদ্ধ শ্রমণরা সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে তার পাশে এমন বৌদ্ধবিহার স্থাপন করবে, এটাই স্বাভাবিক। যে সমস্ত মাটি খুঁড়ে প্রত্নদ্রব্য পাওয়া গিয়েছে, যে সমস্ত মুদ্রা পাওয়া গিয়েছে, শিলমোহর পাওয়া গিয়েছে, সেই সমস্তকে পাঠ করে, সেই সমস্ত বিচার করে, গবেষণা করে এটা বলাই যায় যে সেই সময় যে বৌদ্ধ শ্রমণরা তারা তাম্রলিপ্ত থেকে ওড়িশার ললিতগিরি যাত্রা করতেন এবং মধ্যিখানে এই দাঁতনে, এই বৌদ্ধবিহারে, মোগলমারির বৌদ্ধবিহারে তারা কিন্তু সময় কাটাতেন, তারা কিন্তু অধ্যয়ন করতেন এবং তারা বসবাস করতেন। এই দাঁতন একটি অত্যন্ত প্রাচীন জনপদ এবং দাঁতনের যে জায়গায় মানুষ বাড়ি করেন, ভিত খনন করেন, কিছু না কিছু প্রত্নদ্রব্য পান বলে কথিত আছে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গা, সত্যি একেবারে অবহেলিত না বললেও যে আলোকপাত হবার প্রয়োজন ছিল তা বোধহয় কিছুই হয়নি। তো এই প্রসঙ্গে কোনো একজনকে বা একটি দলকে বা একটি বিষয়কে, একটি সমষ্টিকে দোষারোপ করে দেওয়া ঠিক হবে না। এই আমাদের সকলের কাজ, প্রশাসনের কাজ, জনগণের কাজ, সাধারণের কাজ এবং সেই সঙ্গে গ্রামবাসীর কাজ। প্রত্যেকে মিলে যদি আমরা কোনো একটা সঠিক ভাবনায় ভাবিত হই, তাহলে বোধহয় আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করব। কেবলমাত্র প্রশাসন নয়, আমরা নিজেরাও কতটা সতর্ক, আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে চিনি না। আপনারা জানবেন যে যখন কলকাতা শহর মানে প্রতিষ্ঠিত হয়নি, তারও ১৫০০ বছর আগে মেদিনীপুরের এই সীমানায় কিন্তু এত বড় বৌদ্ধ সভ্যতা, নগর সভ্যতা, যেখানে মাটি খুঁড়ে জানা যাচ্ছে যে সেখানে কয়েক হাজার মানুষজন পাঠ করছেন, শিক্ষা নিচ্ছেন, দীক্ষা নিচ্ছেন, সেই ইতিহাস আমরা বাংলার কজনই বা জানি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা আপনি যেটা বললেন তার সূত্র ধরেই, যে আমরা তো আমাদের মালদার গৌড় মালদার ওখানে আমরা জানি যে সেই শশাঙ্কের পূর্বস্মৃতি সমস্ত কিছু আছে, পুরনো বাংলার স্মৃতি, সেগুলো খুবই দরিদ্র অবস্থায় আছে, কিন্তু তবুও আছে, লোকে গৌড় বলে একটা জায়গা আছে জানে, যেখানে পুরনো। হ্যাঁ, কিন্তু এখানে যে শশাঙ্কের এত বড় দিঘি আছে, যেটা আপনি আমাকে বললেন, আমি এতদিন, এত বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আমি ওটার দৃশ্য কোনোদিন দেখিনি, হয়তো কখনো কানাঘুষও শুনেছি। তো এটার জন্য কাউকে অপরাধ, মানে কেউ না কেউ অপরাধী তো বটেই, সেটা গণমাধ্যমেরও অপরাধ আছে। সেদিন আমি বলে নিই প্রশ্নটা, সেটা হচ্ছে যে তেল খনন নিয়ে ওএনজিসি জায়গা খুঁজে পাচ্ছে না, রাজ্য সরকার অবহেলা করছে, কেন্দ্রীয় সরকারের খবর নেই, এসব নিয়ে কাগজেই কদিন আগে আমি একটা বড় কাগজে দেখলাম অশোকনগরে তেল হয়েছে, সেখানে নাকি রাজ্য সরকার ঢিলেমি করছে কি, কিন্তু এই নিয়ে তো কখনো কারো কোনো নোটিশ করে না কেউ। দাঁতন তো খুব রাজনৈতিকভাবে উদ্দীপ্ত জায়গা। দেখুন, এই প্রসঙ্গে একটা বলার আছে যে আমরা যদি কাউকে আঙুল তুলতে পারি, আমার মতে গণমাধ্যমকেও আঙুল তোলা সে অর্থে যায় না, কারণ কাজ এখন হচ্ছে। কিন্তু এখন মাধ্যম যারা প্রিন্ট মিডিয়া, তাদের জেলার পাতা হয়ে যাওয়ার ফলে এই সমস্ত আর্টিকেল বা সমস্ত লেখা কিন্তু জেলার মধ্যে সীমাবদ্ধ থাকছে, এটা ঠিক নয়। লোকাল টিভিগুলো, লোকাল চ্যানেল তো ছড়িয়ে গেছে, লোকাল টিভি প্রচুর কাজ করছে, কিন্তু আমরা জানি যে আমরা বাংলায় কিন্তু এখনও কলকাতা কেন্দ্রিক একটা ভাবনা ভাবি। সেক্ষেত্রে যদি কলকাতা পর্যন্ত এগুলো না পৌঁছতে পারি, তবে বোধহয় সেটা সারা বাংলায় ছড়ায় না। যেমন আমার একটা কথা, সেটা হচ্ছে যে মানুষের খনন করা এত বড় দিঘি, দাঁতনে রয়েছে সরসংখ্যা দিঘি, রাজা শশাঙ্কের খনন বলে কথিত, এবং বহু প্রামাণ্য প্রত্নখণ্ড ওখান থেকে পাওয়া গিয়েছে। এখন স্যাটেলাইট ইমেজ বলছে যে সরসংখ্যা দিঘির শুধু জলের পরিমাণই হচ্ছে ১৪২ একর ৩৭ ডেসিমেল। এটা এত বড় দিঘি ভূ বাংলায় কোথাও নেই, অবিভক্ত বাংলায় কোথাও নেই। তার জলের কি পরিস্থিতি এখন? হ্যাঁ, সেই প্রসঙ্গে বলছি। দ্বিতীয় রয়েছে তপন দিঘি, যেটা রয়েছে আপনার উত্তর দিনাজপুরের তপন দিঘি, মহিপাল দিঘিও রয়েছে। এখন ব্যাপার হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে গণমাধ্যমকে আরও বেশি করে এগোনো দরকার, বিশেষ করে মেন স্ট্রিম যারা রয়েছেন, কলকাতায় যারা রয়েছেন, তাদের এই তথ্যগুলোকে জানানো দরকার। এই মুহূর্তে পুরো জলের মধ্যে অনেকটাই আগাছা, কচুরিপানা রয়েছে।
তাকে পরিষ্কার করতে হবে, একে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র স্থাপিত করতে হবে। এগুলো আমাদের দাবি, আমাদের গবেষণা কেন্দ্র থেকে গবেষণা হচ্ছে। হুম সরসংখ্যা দিঘি তো কেবলমাত্র ইতিহাস বা পর্যটন কেন্দ্র নয়, হুম জীববৈচিত্র্যের একটা আধার। হুম। অসংখ্য গাছপালা আছে এখনো, যে গাছপালা হয়তো অধুনালুপ্ত হয়ে যাচ্ছে পাখি? শহরাঞ্চল থেকে। প্রচুর পাখি, সবচেয়ে বড় কথা আমি আমার সরসংখ্যা বইতে লিপিবদ্ধ করেছি। হুম। প্রত্যেক বছর শীতকালে কয়েক হাজার পরিযায়ী পাখি আসে। আমার নিজের ক্যামেরায় তোলা রয়েছে, সাইবেরিয়া থেকে আসে ইনগ্রিড সারস। অথচ পরিযায়ী পাখি এখানে- দেখতে আমরা সেই ভরতপুরে যাই। হ্যাঁ, আর সেই সমস্ত ছবি বইতে দেখলে আপনারা হ্যাঁ। অভিভূত হবেন যে ইনগ্রিড সারস, তাদের যে গলাটা অনেকটা লম্বা, তারা এখানে আসে, বাসা বাঁধে, আবার তারা ফিরে যায় 2 মাস পরে। হুম এই এত রকমের জীববৈচিত্র্য বলুন, প্রত্ন সমীক্ষা বলুন, বা ইতিহাস বলুন, এবং লোকায়ত সংস্কৃতি। হুম। কারণ সরসংখ্যার পাড়ে হিন্দুদের তীর্থস্থান, তারা বলে মহাভারতের কাল থেকে তারা পাণ্ডব ঘাট রয়েছে ওখানে, নাকি এখানে ভীম এসেছিলেন, অর্জুন এসেছিলেন। আপনি কথিত। সূর্যপুত্র নিয়ে যেটা বলছেন আমার সেটা বলছি, একটু বলুন। আবার হুম। মুসলমানদের ক্ষেত্রে এখানে লস্করগঞ্জ পীর বাবা আছেন কয়েক যুগ ধরে। তাহলে একই দিনে, সেই পৌষ সংক্রান্তির দিন, আজ যুগান্তর ধরে এরকম কথিত যে হিন্দু মুসলমান একই কয়েক হাজার, এই দুই পক্ষের মানুষ, তারা একই ঘাটে স্নান করেন এবং মন্দির এবং মাজারে তারা পুজো অর্চনা করেন। এই বিষয়টা বোধহয় এই রকমের পরিস্থিতিতে, সামাজিক অবস্থায় আর কোথাও কি দেখা যাবে? অতএব এমন একটা দিঘি যাকে কেন্দ্র করে ইতিহাস, লোকায়ত সংস্কৃতি, জীববৈচিত্র্য, প্রত্ন বিষয় সব মিলে জুলে এত বড় একটা আধার। স্থানীয় কোনো তাকে মেলা আমরা, হয় একে কেন্দ্র জানি করে? না। হ্যাঁ, একে কেন্দ্র করে যে বলছি যে যুগান্তর ধরে এই মেলা চলছে। এই আচ্ছা। মেলা কবে সৃষ্টি কেউ জানে না। আমি যে তথ্য আমার বইতে দিয়েছি, ইংরেজরা এটা কোন সময় হয়? 1898 সালে এই মেলার যে জিগির করছেন, সেখানে 10,000 লোক শুধু গরু গাড়িতে করে বা পায়ে হেঁটে আসে। কোন সময়টায় হয়? পৌষ সংক্রান্তির দিন, আচ্ছা। 15ই জানুয়ারি প্রত্যেক বছর হয়। আচ্ছা। এবং যুগান্তর ধরে হচ্ছে। আচ্ছা, এটা অর্গানাইজ করে কি গভর্নমেন্ট নাকি? এই মুহূর্তে এটাকে আঞ্চলিক সরকার, তারা যে অঞ্চল রয়েছে, পঞ্চায়েত, পঞ্চায়েত রয়েছে, হ্যাঁ। তারা এটাকে করছে। কিন্তু আগে তো মানুষ করতো, আচ্ছা। এবং এই মানুষ যুগান্তর ধরে করেছে। হুম। পাণ্ডব ঘাট কিন্তু পাণ্ডবরা এখানে এসেছিলেন বলে আজ থেকে 150 বছর আগে ইংরেজরাও লিখে গেছেন, হ্যাঁ। বাঙালি ইতিহাসবিদরাও লিখে গেছেন। আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে আমি শেষ করি। আমার কাছে কিছু দুষ্প্রাপ্য খবর কাগজ রয়েছে, 1902 সালের খবর কাগজ আমার কাছে হার্ড কপি রয়েছে। আমি সেখানে দেখাতে পাচ্ছি যে ইংরেজরা 1,42,000 টাকা স্যাংশন করছে সরসংখ্যা দিঘিকে পর্যটন ক্ষেত্র করার জন্য। মনে রাখবেন, ইংরেজরা করছে। হ্যাঁ। তাহলে ইংরেজদের কাছে এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। 1901 সালে দাঁতনে প্রথম রেল স্টেশন স্থাপিত হয়। হুম। এটা মানে দক্ষিণ ভারত যাবার একমাত্র রেলপথ। 1902 মানে বিবেকানন্দের মৃত্যুর বছর। হ্যাঁ, এবং একটা কথা মনে রাখুন, সেই সময় ইংরেজরা সেই রেলপথ তৈরির যে একটা সুভেনিয়ার বার করেছিল 402 পাতার, সেখানে তারা দাঁতনের দুটো ক্ষেত্রকে ট্যুরিস্ট স্পট হিসেবে ইংরেজরা ঘোষণা করছে। একটি শ্যামলেশ্বর মন্দির, প্রাচীন মন্দির, এবং আরেকটি সরসংখ্যা দিঘি। এবং তারা অ্যানাউন্স করছে যে 2 আনা দিলে পর আপনারা দাঁতন স্টেশনে নেমে সম্পূর্ণ এই সমস্ত জায়গাগুলি ঘুরতে পারবেন। সেই সারা allocation-টা- ভারতে তারা কিন্তু প্রচার করছেন যে সরসংখ্যা দিঘি ঘুরতে আসুন। এটা ইংরেজ প্রচার করছে 1902 সালে, আমরা আজ জানি না। সেই অ্যালোকেশনের কি হলো তারপর? স্বাধীনতার পর আমরা স্বাধীন হয়েছি বটে। না, ওই অ্যালোকেশন তো পার্কুলেট করেনি এখানে লোকাল লেভেলে, যে দেখুন, এইটা তো না চেষ্টা খাতায় করছে। কলমেই রয়ে গেছে। খাতায় কলমে রয়ে তখন তো গেছে। ব্রিটিশ সরকার। না, ডেফিনেটলি। এবং হ্যাঁ। এটা ইংরেজরা চেষ্টা করেছে, হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে মনে রাখতে হবে যে 1902 এর পরেই কিন্তু ক্ষুদিরামের ঘটনা ঘটে। হ্যাঁ। এবং একটা মেদিনীপুর তখন কিন্তু সারা মানে ভারতের মধ্যে একটা দিশা দেখায়। আপনাকে মনে রাখতে হবে যে পরপর 3জন জেলা শাসক কিন্তু মেদিনীপুরে খুন হন, এমনটা ভূভারতে কোথাও নিদর্শন হ্যাঁ। নেই। ফলে মেদিনীপুরকে নিয়ে অনেক বেশি উন্নতি হোক, এটা ইংরেজরা কিন্তু 1905 এর পর আর চায়নি। ফলে সমস্ত কিছু এখানে কিন্তু আটকে গেছে, এটা আমার বিবেচনা। ঠিক আছে, থ্যাংক ইউ।